थोड़ा मीठा तीखा लेते चले, जो उनको पसंद हो लेते चले। थोड़ी गुंजिया गुंजिया लेते चले, और थोड़ी बर्फी बर्फी लेते चले। आज उनसे कहना है हमें, आज उनसे कहना है हमें। थोड़ा मीठा तीखा लेते चले, जो उनको पसंद हो लेते चले। थोड़ी गुंजिया गुंजिया लेते चले, और थोड़ी बर्फी बर्फी लेते चले। आज उनसे कहना है हमें, आज उनसे कहना है हमें। এই বসন্ত বাতাসে আমার রঙ জ্বলা যায়, বধূ আরো লাগে আমার মন করে হয় হয়। বসন্ত বাতাসে আমার রঙ জ্বলা যায়, বধূ আরো লাগে আমার মন করে হয় হয়। এমন মধু লগন এমনি বইয়া যায়, এমন মধু লগন এমনি বইয়া যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায়, ওর সোহাগে রং লাগে তোর মনে ঠিকানায়। কোন শরমে মুখ ঢাকে মনে লাজুক বাহানায়। ফাগুনের মোহনায়। ভাপা পিঠা রে ভাপা পিঠা রে তোরে খাইতে গিয়া আমার মুখটা সইলা গেছে রে। ওরে গুড়ের পিঠা খাইতে গিয়া মরিচ পিঠা খাইয়া কেচকি কলে পইড়াই আমার জান্ডা বসে যায় রে। পিঠা চোরা রে। थोड़ा मीठा तीखा लेते चले, जो उनको पसंद हो लेते चले। थोड़ी गुंजिया गुंजिया लेते चले, और थोड़ी बर्फी बर्फी लेते चले। आज उनसे कहना है हमें, आज उनसे कहना है हमें। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায়, ওর সোহাগে রং লাগে তোর মনে ঠিকানায়। কোন শরমে মুখ ঢাকে মনে লাজুক বাহানায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায়, ওর সোহাগে রং লাগে তোর মনে ঠিকানায়। কোন শরমে মুখ ঢাকে মনে লাজুক বাহানায়। ফাগুনের মোহনায়। थोड़ा मीठा तीखा लेते चले, जो उनको पसंद हो लेते चले। थोड़ी गुंजिया गुंजिया लेते चले, और थोड़ी बर्फी बर्फी लेते चले। आज उनसे कहना है हमें, आज उनसे कहना है हमें। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায়, ওর সোহাগে রং লাগে তোর মনে ঠিকানায়। কোন শরমে মুখ ঢাকে মনে লাজুক বাহানায়। ফাগুনের মোহনায়। थोड़ा मीठा तीखा लेते चले, जो उनको पसंद हो लेते चले। थोड़ी गुंजिया गुंजिया लेते चले, और थोड़ी बर्फी बर्फी लेते चले। आज उनसे कहना है हमें, आज उनसे कहना है हमें। थोड़ा मीठा तीखा लेते चले, जो उनको पसंद हो
রসও না। তুই একটা গরুর রচনা বলতো দেখি। স্যার আমরা জানি, দেখে বলবো না, না দেখে বন্ধ করে বল। বন্ধ। স্যার আমরা জানি গরু একটি গৃহপালিত নিরাপদ নাম। একটি গরু দুর্যোগ দুটি কান, একটি নাক রয়েছে। গরুর 4টি পা রয়েছে। 4টি পায়ের সাথে হাঁটতে হাঁটতে ঘাস খাইতে খাইতে নদীর কিনারে যাইতে। কিন্তু আমাদের রাখাল বেড়া আপনার মনে রাখবেন, একটি নদীতে পানি আছে। নদীতে পানি থাকার কারণে কিন্তু ভয়ঙ্কর একটা প্রাণী রয়েছে, সে প্রাণীর নাম কুমির। আমরা জানি কুমির এমন একটি প্রাণী যার মাথার লম্বা একটা গাল আছে, মুখের মধ্যে লাল একটা জীব আছে, চাবার মধ্যে অসংখ্য দাঁত, যার মধ্যে চাবাইয়া খায়। লম্বা একটা লেজ আছে, লেজের মধ্যে অসংখ্য কাটা, কাটা। তুই গরুর রচনা থেকে তুই কুমির রচনা কেন গেলি? কি জানো স্যার, আমি তো জানি না। হ্যাঁ, কেমনে গেলি? কিভাবে গেলাম স্যার? আরেকটা আরে অন্য রচনা ধরেন স্যার, আমি সব রচনা গেছি স্যার, সব। আচ্ছা দেখি একটা, তুই হলো এবারে তাদের শাড়ি বলতো রচনা দেখি। এখানে গ্রাম বাংলায় অনেক তাদের শাড়ি ভক্ত পাওয়া যায়, কিন্তু আমাদের খালার মায়েরা, নানির মায়েরা, সবাই এখানে যারা মা বোনেরা সবাই মনে রাখবেন, তাদের শাড়ি পরে যেন নয়টা গোসল না করতে যান। নয়টা কিন্তু পানি রয়েছে, পানি থাকার কারণে ভয়ঙ্কর প্রাণী রয়েছে, সে প্রাণীর নাম কুমির। কুমির এমন একটি প্রাণী যার মাথার উপর লম্বা একটা গলা রয়েছে, লাল একটা জীব আছে, চাবার মধ্যে অসংখ্য দাঁত, যার মধ্যে চাবাইয়া খায়। কুমির মাথার লম্বা একটা লেজ আছে, লেজের মধ্যে অসংখ্য কাটা, খাস কাটা। তুই তাদের শাড়ি থেকে আবার কেন কুমিরে গেলি? স্যার কি যেন হইল স্যার, স্যার বলতে হবে আমি। স্যার বুঝি না স্যার। স্যার আরেকটা স্যার, তৃতীয়বার সুযোগ স্যার, তৃতীয় সুযোগ। কিন্তু এটা মনে রাখিস। হ্যাঁ স্যার, তৃতীয় সুযোগ। জি স্যার। এবার তুই একটা বিমানের রচনা বলতো দেখি। স্যার বিমান এমন একটি যানবাহন যার মাধ্যমে এই 100 থেকে 100 দ্রুত পরিবর্তন হওয়া যায়। স্যার আমি কিছুদিন আগে এক পত্রিকা পড়েছিলাম স্যার। তুই পত্রিকা পড়িস? জি স্যার, বাবা। এই বিশেষের খবর জানা যায়। কবে থেকে শুরু করলি স্যার কিছুদিন আগে থেকে। বাবা বল দেখি। স্যার কিছুদিন আগে এক পত্রিকা পড়েছি স্যার, একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আমি শিওর স্যার, ওই বিমানটি কোনো মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। মহাসাগরে বিধ্বস্ত হওয়ার বলে স্যার, ওই মহাসাগরে কিন্তু পানিও রয়েছে, পানি থাকার কারণে মহাসাগরে কিন্তু ভয়ঙ্কর একটা প্রাণীও রয়েছে, সে প্রাণীর নাম কুমির। আমার কুমিরের গায়ে লম্বা একটা গাল আছে, মুখের মধ্যে লাল একটা জীব আছে, চাবার মধ্যে অসংখ্য দাঁত, যার মস্তমা গোস্ত চাবাইয়া খায়। কুমিরের মধ্যে লম্বা একটা লেজ আছে, লেজের মধ্যে অসংখ্য কাটা, খাস কাটা। কেমন ছেলে রে? হ্যাঁ, তুই কেমন ছেলে? কুমিরের রচনা থেকে আবার তুই গেলি কুমিরে গেলি। স্যার বুঝি না কিভাবে যায় সম্পর্কটা কই তুই কি স্যার, রক্তের সম্পর্ক হতেও পারে। তোর কুমিরের সাথে রক্তের সম্পর্ক? স্যার বুঝি না। বাবা লাস্ট সুযোগ। জি স্যার। মনে রাখিস। হ্যাঁ স্যার। লাস্ট। জি স্যার। আচ্ছা কি হলো এবার দেখি, এই পলাশী যুদ্ধ রচনাটা বলতে দেখি কেমন পারিস। বাংলার বিহার 19 সাল অন্তিম লগ্ন, তখন বাংলা সিংহাসন লাভ করেন নবাব সিরাজউদ্দৌলা। তিনি সহজে ন্যায় নিষ্ঠা চায়, তার পরাণ সহযোগিতা করলেন মির্জাপুর করে কাফিলাদের ইতিহাস খাল কেটে কুমির আনা। স্যার আমাদের আবার কুমিরে এমন একটি প্রাণী যার মাথার উপর লম্বা একটা গাল আছে, চাবার মধ্যে অসংখ্য দাঁত, যার মধ্যে চাবাইয়া খায়। লম্বা একটা লেজের মধ্যে অসংখ্য কাটা, খাস কাটা। দাঁড়া সামনে। তোকে একটা রচনা হলো না কেন স্যার? মানে তুই প্রত্যেকটা রচনা কুমিরে যাস, প্রত্যেকটা রচনা কুমিরে যাস, তো কুমিরের সাথে সম্পর্কটা কি বলতো? স্যার আমি তো বুঝি না। কি বুঝিস না তুই? হ্যাঁ বুঝি না স্যার, খালি থেকে কুমির, খালি প্রত্যেক রচনা কুমির। এত সম্পর্ক তোর কুমিরের সাথে, এত বন্ধুত্ব? বুঝি না স্যার, বুঝি। তুই যে একটা রচনা পাই তোর শাস্তি কি জানিস? স্যার মুরগি হও। হ্যাঁ মুরগি হওয়া, এই সবার সামনে তখন মুরগি হবি। মুরগি স্যার আমি যে মুরগি না হয় স্যার একটা কথা বলি। কি কথা বলবি? স্যার দাঁড়াই। কেন দাঁড়াবি তুই? স্যার দাঁড়াই। আর দাঁড়া দিয়ে কি বলবি? স্যার আমি যে মুরগি না কাটাল কুমির হই। কি আমি যে মুরগি না হয় কাটাল কুমির হই। তুই আবার কুমির। ধন্যবাদ সবাইকে।
আপনাকে এত হাস্যকর একটি কৌতুক পরিবেশনার জন্য। অনেক তো হলো গান, অনেক হলো গজল, এবারে মজার ছলে আমরা কৌতুকও শুনে আসলাম। এবারে নৃত্য নিয়ে আসছে নবম শ্রেণী থেকে জান্নাতুল। এবং একক অভিনয়ের জন্য আরশি মনি সব আমি যুদ্ধে গেলাম, নতুন করে আমার দেশটাকে স্বাধীন করতে হবে। আমি তো বাছা সূক্ষ্ম সূক্ষ্ম মানুষ, যুদ্ধ ও দেশ স্বাধীন এসব কিছুই বুঝতাম না। তাই খোকাকে বললাম, যা আবার ফিরে আসি। যুদ্ধের সে 1 বছর হয়ে গেল বাছা, আমার খোকা এখনো ফিরল মায়ের যে কি কষ্ট তা সে ছাড়া আর কেউ বোঝে না। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যদি আমার সন্তানকে থাকেন তাহলে আমাকে ফিরবেন। ছুটে যাবো তার কাছে। ধন্যবাদ আশিক, যা অনুষ্ঠানের একটি আমেজ বাড়িয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, এবার তাহলে গান নিয়ে আসছে নবম শ্রেণী থেকে জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস, তুমি তাড়াতাড়ি চলে এসো। বন্ধুরে ছটপটাইয়া মরি গো আমি তোমার বাঁশির সুরে বন্ধুরে। নিশিরাইতে বাঁশের বাঁশি বাজাইও না বন্ধুরে, ছটপটাইয়া মরি গো আমি তোমার বাঁশির সুরে বন্ধুরে। ছটপটাইয়া মরি গো আমি তোমার বাঁশির সুরে বন্ধুরে। ইচ্ছা করে যাইতে যাই ছুট बैठी रचे बहन बतू कॉलेज के बस काली काली टोपी तेरा काला काला चश्मा बैठी रचे बहन बतू कॉलेज के बस और दिल महाए खुसर खुसर क्या तो है गुलाम, दिल महाए खुसर खुसर क्या तो है गुलाम। अरे नो चंदी का घुंघरू बजदा तेरा बामा, नो चंद का घुंघरू
फूल हाँ तुम मेरो मन संगीता मैं न जाए भूल हाँ नारंगी सी फूल थोड़ी गोभी जैसी फूल हाँ तुम मेरो मन संगीता मैं न जाए भूल हाँ टुकुम तू ही चली मेरा गढ़ घुमाऊं टुकुम तू ही चली मेरा गढ़ घुमाऊं चंदिका घुंगरू चंदिका घुंगरू बजदा तेरा पाँव चंदिका घुंगरू बजदा तेरा पाँव लाल दुपट्टा आहा पिंक तेरा सूट हंसी तेरी मुलमुल की लगी बड़ी क्यूट हाँ लाल दुपट्टा आहा पिंक तेरा सूट और हंसी तेरी मुलमुल की लगी बड़ी क्यूट पट्ट मंगनी पट्ट ब्योते करीली जाऊं चट्ट मंगनी पट्ट ब्योते करीली जाऊं चंदिका घुंगरू चंदिका घुंगरू बजदा तेरा पाँव चंदिका घुंगरू बजदा तेरा पाँव এবার আসবে দশম শ্রেণী থেকে ফারিয়া কবির সোহা রবীন্দ্র সঙ্গীত নিয়ে আসবে ফারিয়া কবির সোহা দশম শ্রেণী। মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবার করিপন অকারণ মায়া বন বিহারিণী থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে পরশ করিব ওর প্রাণমন অকারণ মায়া বন বিহারিণী চমকিবে ফাগুনের পবনে পুষিবে আকাশবাণী শ্রবণে চমকিবে ফাগুনের পবনে চিত্ত আকুল হবে অনুভন অকারণ দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ মায়া বন বিহারিণী। মিমি ও মোহনা সপ্তম শ্রেণী থেকে। মিমি এবং মোহনা তোমরা তাড়াতাড়ি চলে এসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটি অভিনয় করব। আফা, ও আফা, বাড়িতে আসো। আফা, ও
টালা নাকি বড় লোকদের কথা। যাক আফা, এই ময়না আইয়া পড়ছে, আপনি চলে আসেন। কোথায় আছেন? বাড়িতে আসি, দাঁড়া। আসসালামু আলাইকুম আফা। ওয়ালাইকুম আসসালাম। ময়না, ময়না তুই এত আজকে সেজে গুজে এসেছিস কেন রে? তুই আজ কোথায় যাবি? জানেন আফা, ওই নবীনগঞ্জ হাই স্কুল মাঠে আজ পিঠা উৎসব হইব, তাই আমি আজ তাড়াতাড়ি আপনার কাজে আসছি। তা আপনার সব কাজ আমি শেষ করে দিয়ে আমি ওই পিঠা উৎসবে যাব। আপনি কি আমাকে অনুমতিটা দিবেন? আমি তোকে অনুমতি দিব যদি তুই আমার বাসার সব কাজগুলো করতে পারিস। তাহলে তোকে আমার সব বাসার কাজগুলো করতে হবে এই মুহূর্তে। ঠিক আছে আফা। তাহলে শুন আমার কাজগুলো কি কি বলেন। আমার বাচ্চাকে ঘুম পাড়াইয়া দিবি, ফ্রিজ থেকে তেলাপিয়া মাছ বের করে রাখবি। আর একটা কথা ভালো করে শুনে রাখ, আমার বান্ধবী আসবে, তাকে আদর যত্ন করে খাওয়াবি। যাবা তো। শোন শোন শোন, আরেকটা কথা শুনে রাখ, একটা ভিখারি আসবে, তাকে একদম এমন ভাবে তাড়িয়ে দিবি যেন জীবনেও যেন আমার বাসায় আর আসতে পারে না। আমি শপিং করতে গেলাম, থাক তাহলে। আচ্ছা আফা, আপনি যান, দেখা শুই না যাবে, ঠিক আছে? যান। আফা বলল তিনি শপিং করতে যাবে। তিনি শপিং করতে গেলে তো অনেক দেরি করে, আমি জানি। এই সুযোগে আমি একটু ফোনটা দেখে নিই, আমার ফোনে কি কি এসেছে দেখি তো। আমার স্টাইলি ফোন। ও লেফার টু লে 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 লেফার টু লে। আচ্ছা যাই হোক, এখন ফোন রাখি, অনেকক্ষণ হয়ে গেল, নাহলে আফা আবার এসে আমাকে বকা দিবে। সে বলল তার বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিতে। ও ঘুম যায় ঘুম যায় ঘুম যায়, ও ঘুম ঘুম ঘুম। এই শুন, ভালো করে শুনে রাখ, তোর মায়ে আমার বই লাগাছে, তোরে তাড়াতাড়ি ঘুম যেন দিয়ে আমি বাসার সব কাজ করি। তাড়াতাড়ি ঘুমা, বইরা দিলাম। ও ঘুম, এই কথাই শোনে না। থাক এখানে, আমি বাসার সব কাজ করবো এখন। আফামণি বলল ফ্রিজ থেকে তেলাপোকা মাছ বের করে রাখতে। যাই ফ্রিজে গিয়ে দেখি তেলাপোকা মাছ সেখানে আছে কি না। দেখি তো, এখানে তেলাপুয়া মাছ আছে, পাঙ্গাস আছে, ইলিশ আছে, গরুর মাংস আছে, ব্রয়লারের মাংস আছে। তো এখানে তেলাপোকা মাছটা আবার আমি কোথায় পাবো? ও বুঝেছি, আফা বুঝি ওই তেলাপোকাকে তেলাপোকা মাছ বলেছে। এই ময়নার বুদ্ধির অভাব নেই। দেখি ঝাড়ুটা কোথায়? কোথায় আমার ঝাড়ুটা? এই তো আমার ঝাড়ু। এখন তেলাপোকা কোথায় পাবো? এই তো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। যাক, এইগুলো হলে অনেকগুলো হয়ে যাবে। এখানে, এখানে, এখানে। আচ্ছা এখন আমি রান্না করি। तेरी मेरी गल्ला हो गए मशहूर, चलो ना कभी मुझे नजर से दूर, टिक चलिए तू टिक चलिए तू टिक चलिए। আচ্ছা যাই হোক, রান্নাটা হয়ে গেল। আমার আফামনি বলেছিল তার একজন বান্ধবী আসবে, তার বান্ধবীটা আবার কবে আইবে যে? যাই একটু আমি বইয়া থাকি, তার বান্ধবী কবে আইবে, তার বান্ধবীটা কবে আইবে আমি তো বুঝতেই পারতেছি না। তার বান্ধবী কবে আইবে? আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম। আপনি কেডা? আমি হচ্ছে একজন। বুঝেছি, আপনিই হলেন সেই আমার আফার বান্ধবী। বসেন 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 বসেন, আপনি দাঁড়ান, আমি আসতেছি। বসেন বসেন। আচ্ছা এই নিন, আপনি চা খান। আচ্ছা খান খান খান, না হলে আমার আফামনি এসে আবার আমাকে বকা দিবে। নেন নেন, খান খান। সত্যি আমি খাবো? খান খান। আর কিছু লাগবে?
না আমারে কিছু আর লাগবে না। ও, আপনার আর কিছু লাগবে না, ঠিক আছে। আপনি একটু বসেন, আমি আরো একটু কাজ করি। আপনি এখনই বাসায় যাবেন? হ্যাঁ আমারে যাইতে হবে, এখন আমি বাসায় যাব মা। ও, এখনই যাবেন? আচ্ছা, আমার আফামনি আসলে আমি বলে দিব যে তার বান্ধবী এসেছিল, ঠিক আছে? আপনি ভালো হ্যাঁ, মা। করে যাবেন। আর তোমার মঙ্গল করু। থাকো মা, আমি গেলাম বাড়িতে। আচ্ছা, আপনি যান, আবার আসেন, ঠিক আছে? ও, লোকটা অনেক ভালো ছিল, আমার খুব পছন্দ হয়েছে। আরো আফামনির বান্ধবী এসে আমার সঙ্গে এরকম ভালো আচরণ করে না, তারা আমাকে খেই খুই বলে আমাকে আমার সঙ্গে কথা বলে, আমাকে তাই ভালো লাগে না। এই মহিলাটা অনেক ভালো। আর বলেছিল একজন ভিখারি আসবে, সেই ভিখারিটা আবার কবে আসবে? এসব কাজ করা আমার অনেক জ্বালা, কি করি? এখন একজন ভিখারি আসবে, কবে সেই ভিখারিটা আসবে? কবে সেই ভিখারিটা কবে আসবে? ওয়ালাইকুম সালাম। আপনি কেডা? আমি হচ্ছে আপনার মালিকের বান্ধবী। আপনি যদি আমার মালিকের বান্ধবী হন, তাহলে আগে যেটা এলো সেটা কেডা? ও, বুঝেছি। আমার আফামনি আমার একদিন তার বান্ধবীর সঙ্গে ফোনে গল্প করছিল। আজকালকার ভিখারিরা আবার ভ্যাস ধরে নাকি ভিক্ষা করতে আসে, বান্ধবী বন্ধু সাইজা। আর তাছাড়া আমার আফামনির বান্ধবীটা এরকম ছিঁড়া ফাটা ড্রেস পরে আসবে না, আমি জানি। তার মানে আপনি নিশ্চয় ভিখারি। আপনি বের হয়ে যান। এই আফামনি বাড়ি থেকে আপনি দূর হয়ে যান, আপনি আর কোনোদিনও আসবেন না, নাহলে আফামনি আমার বকা দিব। যান আপনি। যত সব আইজারা মানুষরা এসে, এখন অনেকক্ষণ হয়ে গেল, আফামনি শপিং করতে গেছে। এখন আফামনি শপিং থেকে ফেরত আসার টাইম হয়েছে। আফামনি শপিং থেকে কবে বাসায় আইবে? দেখি, একটু বসে থাকি। কি রে ময়না, বাড়িতে আসিস? আফামনি আপনি আইছেন? দেন ব্যাগটা দেন আমারে, ব্যাগটা দেন আমারে। কি যে ভারী। আচ্ছা, যাই হোক। আচ্ছা, জানেন আফামনি, আমি আপনার বাড়ির সব কাজ করেছি, একটুও ভুলভাল করিনি। আপনি আমারে বলতেন না আমি অকর্মা, আমি কোনো কাজই পারি না। আজকে আমি প্রমাণ করে দিয়েছি আমি কোনো অকর্মা নয়, আমি সব কাজ ভালো করে করতে পারি। তাহলে শুন, বলতো আমার বাচ্চাটাকে কিভাবে ঘুমাই দিছিস? জানেন, প্রথমে এরকম করে খুলে নিছি, তাকে বললাম যে তুই ঘুমা। অনেকক্ষণ ধরে এরকম করলাম, তাকে বললাম ঘুমা তুই, সে ঘুমায় না। তাই এইরকম করে নিয়ে গিয়ে এইরকম করে বসাই দিছি, সে চুপ করে আছে। দেখেছেন আমার কত বুদ্ধি। আর আপনি বলেছিলেন ফ্রিজ থেকে তেলাপোকা মাছ বের করে রাখি। আচ্ছা শুনি আফামনি, আপনি তেলাপোকা মাছ খান? আমি আপনাকে শোনেন, ফ্রিজে আমি অনেক খুঁজেছি, তেলাপোকা মাছ ছিল না। তাই আমি কষ্ট করে ঝাড়ু দিয়ে মেরে তেলাপোকা মাছ রান্না করে আপনার জন্য ছুঁড়ে দিয়েছি। বলেন তো কেমন হয়েছে? আর শোনেন, আমার কথা ময়না শোন আগে। শোনেন আমার কথাটা আপনি শুনুন। অত রাগ করেন কেন? অত রাগ করলে মাথা চোট পেকে যাবেন, তাড়াতাড়ি বুড়ি হয়ে যাবেন। তাছাড়া আপনি তো অত তাড়াতাড়ি বুড়ি হতে চান না, তাই আমি ওই বিউটি পার্লারে যান না কি সব তো ফেসিয়াল, ফের আবার চুলের রং করান। আমি জানি সব জানি আপনার কথা। শোনেন, একজন নারী এসেছিল, তার হাতে কি সুন্দর থালা ছিল, একটা লাঠি ছিল, কি সুন্দর পরনে সাদা কাপড়, সাদা ধবধবে তার চেহারা। আমি জানি সেটাই আপনার বান্ধবী। জানেন আফামনি, আমি তাকে চা খেতে দিচ্ছি, সে চাটা মোটেই খাচ্ছে না। তোকে আমি কাজে রাখবো না, তুই আমার একটা কথা শুনিস না। আমার কথাটা আগে শোন না আফামনি, আমি সব কথা আপনার শুনছি। আর একজন নারী এসেছিল আপনার বয়সী, সে এইরকম করে এসে বলল তোর ম্যাডাম বাসায় আছে, সেই রকম করে আমাকে কথা বললো, আমাকে ধমকি দিয়ে কথা বলে। জানেন আফামনি, আমি বুঝেছি আপনার বান্ধবী কোনোদিনও ছিঁড়াফাটা ড্রেস পরে আপনার কাছে আসবে না।
আমি বুঝেছি সে ভিক্ষুক, তাই আমি তাকে তাড়িয়ে দিয়েছি। বলেন তো আমার সব কাজ কেমন হয়েছে? তোর আমি একটিও কাজের কাজ কাজ করিনি। শেষ হয়নি। কেন আপামনি? তোর একটিও কাজ ভালো হয়নি, কারণ তুই সব কাজ উল্টা পাল্টা করে করছিস। আমি তো কত তোকে আমি কষ্ট করে কাজে কাজ রাখবো করছি না। আপামনি, তাও উল্টো পাল্টা হয়েছে। আমি আর তোকে আমার কাজে রাখবো না। কেন তুই আপামনি? নবীন বুঝি উৎসবে যাইতে চাচ্ছিস, যা এই মুহূর্তে যা, ফকিন্নির বাচ্চা, বের হয়ে যা আমার বাসা থেকে, বের হয়ে যা। আপামনি এই কাজ করে আমার সংসার চলে আপামনি। আপামনি আপনি আমাকে বের করে দিয়েন না আপামনি। না, আমি তোকে আর কাজে রাখবো না। আপনার পায়ে পড়ি আপনার আপামনি। তোকে আমি কাজে রাখবো না। বের হয়ে যা, বের হয়ে যা, বের হয়ে যা, বের হয়ে যা। এদের মতো আপনারা কাজের লোকদের বাসায় রাখবে না, না হলে বিভিন্ন দুশ্চিন্তায় পড়তে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মিমি এবং মোহনাকে। আজকের আয়োজিত অনুষ্ঠানে শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং রয়েছে বাঙালিদের প্রিয় সেই পৌষ পার্বণ। তাই আপনারা প্লিজ স্টলগুলো ভিজিট করবেন, পিঠা খাবেন এবং অনুষ্ঠান এনজয় করবেন। ধন্যবাদ। এবার নৃত্য নিয়ে আসছে ষষ্ঠ শ্রেণী থেকে মিথিলা। जब से तुझको देखा चढ़ा है बुखार है तेरा ही जुनून। আসসালামু আলাইকুম। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম কুলি মজুর, লিখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। দেখিনু সেদিনে রেলে কুলি বলে এক বাবু সাপ, তারে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনি করে কি জগতে জুড়িয়া মার খাবে দুর্বল, যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে। বাবু সাহেব এসে চড়িল তাহাতে, পড়িল তলে। বেতন দিয়াছ শুক্র, যত মিথ্যাবাদীর দল, কত পায় দিয়ে তুই কত কর পেলি বল। রাজপথে তবু চলেছে নূতন, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। বলো তো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙাও। খুলে খুলে দেখো প্রতিদিতে আছে লিখা, তুমি জানো না গো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে। ওই পথ, ওই জাহাজ, সকট, অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে না, শুধিতে হইবে না। হাতুড়ি শাবল গাইতে চায়, নামিরা যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে লইয়া যাবে হার। তোমারে সেবিতে হইল যাহারা মধুর, ফুটেও পুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালে ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহিন তাহাদের গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। ধন্যবাদ। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আজানের কারণে এখন আধা ঘন্টা আমাদের অনুষ্ঠান স্থগিত থাকবে। আপনারা এই মুহূর্তে স্টলগুলো ভিজিট করুন এবং পিঠা উপভোগ করুন।
অনুষ্ঠান তো জমজমাট, কি বলিস বাবলি? ঠিক। আমরা কি আরো কোনো নৃত্য দেখবো? এবার তাহলে আমরা দেখবো ছোট্ট সোনামণি নুসরাত জাহান স্নেহার নাচ। चुनरी तेरी चमकनी गुलाबी शरारा, चुनरी तेरी
Guli
झूले मैं तो तुझे देख के पिघला लगन में जले 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 मौसम कले 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 तुझे बस झूला है बस के डले डले तेरा हुस्न तो सबसे आला है मुझे पागल करने वाला है आज नशा तेरा करके तेरा आशिक बनने वाला है सच सच बोल हकीकत या ये ड्रीम है गोरी थोड़ा शर्माती है तुझको शर्म क्यों आती है कातिल तेरे निगाहें है तू काट के चले जाती है और तुझे में नशा है तू बिल्कुल अफीम है सीना 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 ধন্যবাদ দিবাকে। এবার আসবে সম্রাট ভাইয়া এবং ঐশী আপু পরীক্ষার্থী। তোকে দেখে মনে স্টিকার বাজলো ভলিউম টু ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল তোকে দেখে মনে স্টিকার বাজলো ভলিউম টু ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল তুই তোর প্রেমে মন হলো মজবুত ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল খুদার কসম বলছি তোর প্রেম ফায়ারে জ্বলছি খুদার কসম বলছি তোর প্রেম ফায়ারে জ্বলছি ভয়ের থেকে ডাক না এবার করতে এমন তুই তোর কাজল কালো চোখ তোর ঝুমকো কানের দুল তোর কাজল কালো চোখ তোর ঝুমকো কানের দুল ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল বাংলাদেশের সব গোলাপান তোর প্রেমে মজবুত ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল খুদার কসম বলছি তোর প্রেম ফায়ারে জ্বলছি ভয়ের থেকে ডাক না এবার করতে এমন তুই কাজল কালো চোখ তোর ঝুমকো কানের দুল তোর কাজল কালো চোখ তোর ঝুমকো কানের দুল ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল বাংলাদেশের সব গোলাপান তোর প্রেমে মজবুত ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল ধন্যবাদ সম্রাট ভাইয়াকে এবং ঐশী আপুকে। এবার আমরা বিতর্কের প্রস্তুতি নিব। এবং দ্বিতীয় বক্তা তাবিয়া মুস্তা সিন অনু দশম শ্রেণী এবং তৃতীয় বক্তা হুমায়রা আতুচি আলো দশম শ্রেণী। বিপক্ষ দল হচ্ছে প্রথম বক্তা মুশফিকা আফরিন মৌ,
দ্বিতীয় বক্তা রাইসা রামিম এবং হ্যাঁ তৃতীয় বক্তা মারিয়া ইসলাম নবম শ্রেণী দলনেতা। আরেকটু পিছনে ছেলেগুলো এভাবে তার অনু তুমি কোথায় আছো? চলে আসো, মঞ্চে চলে আসো। নবীনগঞ্জ ছাত্রছাত্রী যারা আছো সাধুবাদ জানাচ্ছি। পাশাপাশি দর্শক বৃন্দ যারা আছেন, গ্রামের মানুষ যারা আছেন, আমি মনে করি সাংস্কৃতিক অনুষ্ঠানের এটা একটা অংশ। বিতর্ক হচ্ছে যতগুলো বিনোদনমূলক অনুষ্ঠান আছে তার চেয়ে বিতর্ক কোনো অংশে কম নয়। বিতর্ক নবীনগঞ্জ উচ্চ বিদ্যালয় বিষয়টিকে অন্তর্ভুক্ত করে একটা বহুসী প্রশংসার অধিকার অর্জন করেছে। আমি ছাত্রছাত্রী দর্শকবৃন্দ সকলের দৃষ্টি আকর্ষণ করব একটা পরিবেশ দেওয়ার জন্য। আপনাদের কাছ থেকে যদি পরিবেশ না পাওয়া যায়, আসলে যতগুলো অনুষ্ঠান আজকে হবে তার মধ্যে এটাই হবে বেস্ট, এই বিষয়টাই হবে সবচেয়ে ভালো, চমকপ্রদ। এইটা সকলকে শুনতে হবে, এখান থেকে কি বলে তারা সেটা গ্রহণ করতে হবে। ভালো মন্দ দিকটা যদি গ্রহণ করা না যায় তাহলে আজকের অনুষ্ঠান সফল হচ্ছে বা মনে করবো না। অতএব কথাবার্তা একেবারে বন্ধ করতে হবে, পরিবেশ চাই, পরিবেশ দিতে হবে। আয়োজকের দৃষ্টি আকর্ষণ করবো আপনারা একটু পরিবেশ দিবেন। যাই হোক, সময় কালক্ষেপণ আর করছি না। আজকের অনুষ্ঠান বিতর্ক অনুষ্ঠান। আজকে বাংলাদেশে ডিবেট ফর ডেমোক্রেসি এর আওতায় এই অনুষ্ঠানটা অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে সারা দেশে এবং উত্তরোত্তর তাদের সাফল্য এগিয়ে যাচ্ছে। আজকে নবীনগঞ্জ অনুষ্ঠানে যে বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা হচ্ছে মোবাইল ফোনের ব্যবহার শিক্ষার্থীদের উপকার অপেক্ষা ক্ষতির পরিমাণের বেশি। নিঃসন্দেহে বিষয়টি একটি সময় উপযোগী বিষয়। এই বিষয়টিকে আমাদের খুদে তুখোড় বিতার্কিকরা বিশ্লেষণ করে সংজ্ঞায়িত করে এবং এটার যে শিক্ষা সেটা তুলে ধরার চেষ্টা করবে পক্ষে এবং বিপক্ষে। আমি প্রথমে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। পক্ষ দল প্রথম বক্তা রৌদসী জাহান রাহি দশম শ্রেণী, দাঁড়াবে। রৌদসীকে এইদিকে হাত দেখাবা। দ্বিতীয় বক্তা তাবিয়া মুস্তাহাসিম অনু, তাবিয়া হাত তুলবে তোমরা। তৃতীয় বক্তা হুমায়রা আতুশি আলো, ধন্যবাদ। পক্ষ বক্তা তিনজন। বিপক্ষ দল প্রথম বক্তা মুশফিকা আফরিন মৌ, দ্বিতীয় বক্তা রাইসা রামিম নবম শ্রেণী, তৃতীয় বক্তা মারিয়া ইসলাম নবম শ্রেণী দলনেতা। ধন্যবাদ। আমার মনে হয় টাইমটা বলে নেওয়া দরকার। 3 মিনিট বক্তব্য রাখবে নাকি? 3 মিনিট আর 1 মিনিট পাবে। আচ্ছা, 2 মিনিট যুক্তি খণ্ডন। আচ্ছা, টাইমিংটা আছে নির্ধারণ করবে তো কেউ নাকি? আচ্ছা, 4 মিনিটে বক্তব্য তোমাদের জন্য। 3 মিনিট যখন যাবে তখন ঘন্টা দিবে, তোমরা পরবর্তী 1 মিনিট তোমাদের বক্তব্যটা শেষ করবে, ঠিক আছে? কি বুঝতে পারলে? তাহলে 2 মিনিট পর সিগন্যাল, তাহলে আড়াই মিনিট পর সিগন্যাল দেওয়া হবে। তারপরে তোমার 30 সেকেন্ডের মধ্যে তোমার বক্তব্য শেষ হবে। তবে 5 সেকেন্ড আমি বিচারক মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করবো, সর্বোচ্চ 10 সেকেন্ডের মধ্যে যদি সে থাকে তাহলে কোনো সমস্যা নাই। সর্বোচ্চ 10 সেকেন্ড আপনারা ও পাশে, 10-এর বেশি গেলে বিচার। আচ্ছা, তাহলে 10 সেকেন্ড বেশি যাবে, 3 মিনিট 10 সেকেন্ড যাইতে পারে, এটা হিসাবের মধ্যে। যাই হোক, এ পর্যায়ে আমরা বিতর্কের দিকে চলে যাচ্ছি। বিতর্ক অনুষ্ঠান, আবারও বিষয়টা বলছি, মোবাইল ফোনের ব্যবহার শিক্ষার্থীদের উপকার অপেক্ষা ক্ষতির পরিমাণ বেশি। পক্ষ দলের প্রথম বক্তা রৌদসী জাহান রাহি, তাকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য বলছি। রৌদসী।
কেন থাক কই গেলে এখন ছুটে গেলে শ্রদ্ধেয় শিক্ষকগণ, প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং যারা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মোবাইল ফোন ব্যবহার শিক্ষার্থীদের উপকার অপেক্ষা ক্ষতির পরিমাণই বেশি। বিষয়টির পক্ষে অবস্থান করছে। বিষয়টিকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথমত মোবাইল ফোন। 20 শতকের শেষের দিকে বিজ্ঞানীরা মোবাইল নামক একটি ডিভাইসের আবিষ্কার করে যা সাধারণত যোগাযোগে ব্যবহার করা হতো, কিন্তু 2005 সালে বিজ্ঞানীরা সেই মোবাইল ফোনে ভিডিও সিস্টেম চালু করার পর থেকে এর জনপ্রিয়তা আরও বেশি বৃদ্ধি পায়। দ্বিতীয়ত শিক্ষার্থীদের ব্যবহার। 21 শতকে দাঁড়িয়ে মোবাইল ফোন ব্যবহারকারী অধিকাংশ তরুণ শিক্ষার্থী, কিন্তু প্রশ্ন হলো তারা এই মোবাইল কি কাজে ব্যবহার করছে, উপকারী নাকি অপকারী? সঠিকভাবে ব্যবহারে মোবাইলে কিছু উপকারী দিক লক্ষ্য করা যায়, কিন্তু এই শিক্ষার্থীরা উপকারী দিক লক্ষ্য না করে অপকারীর দিকে আসক্ত হয়ে পড়ছে। মাননীয় মডারেটর, আজ আমি এই বিতর্কে দৃঢ়ভাবে সমর্থন করছি যে মোবাইল ফোন ব্যবহার শিক্ষার্থীরা উপকার অপেক্ষা অপকারী বেশি। হ্যাঁ মাননীয় মডারেটর, লক্ষ্য করুন বর্তমান তরুণ শিক্ষার্থীরা মোবাইলের পিছনে বেশি সময় ব্যয় করছে। দীর্ঘক্ষণ অনলাইন গেম, সামাজিক যোগাযোগ মাধ্যম, অপ্রয়োজনীয় স্ক্রলিং ইত্যাদি শিক্ষার্থীদের সৃজনশীলতার মান কমে দিচ্ছে। প্রথম আলোর এক প্রতিবেদনে উঠে এসেছে স্বৈরাচারী সরকারের শাসনকালে অনেক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকার থেকে ট্যাব দেওয়া হতো, এতে করে মনে করা হতো শিক্ষার উন্নতি হবে, কিন্তু আসলে কি তা আমরা 2025 সালে এসএসসি এবং এইচএসসি রেজাল্ট দেখলেই বুঝতে পারি। মোবাইল যদি এতটাই শিক্ষা সহায়ক হয় মাননীয় মডারেটর, তাহলে শিক্ষার্থীদের পড়াশোনার মান কেন কমে যাচ্ছে? প্রশ্ন করে গেলাম প্রতিপক্ষের কাছে। মাননীয় মডারেটর, মোবাইল ফোন সামাজিক এবং নৈতিক অবক্ষয়ের কারণ হতে পারে। অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার, ভুয়া তথ্য, অশ্লীল অশালীন কন্টেন্ট, সহিংস ভিডিও যা শিক্ষার্থীদের মানসিক এবং নৈতিক বিকাশ বাধাগ্রস্ত করছে। এটা এতটাই গভীর প্রভাব ফেলে যে 2015 সালে কিশোর অপরাধ ঘটনায় মামলা হয়েছিল 1184টি এবং পরবর্তী সাল অর্থাৎ 2016 সালে তা গিয়ে দাঁড়ায় 1596টি। পুলিশ ক্রাইম অ্যানালাইসিসের তথ্য বলছে কিশোর অপরাধের সংখ্যা বেড়েছে প্রায় 38%, আর এর অধিকাংশ শিক্ষার্থী মোবাইল থেকে সহিংস ভিডিও দেখে অপরাধের সাথে জড়িত হচ্ছেন। যে যন্ত্র মানুষের জন্য এতটাই ক্ষতিকর, সেই যন্ত্র কিভাবে আশীর্বাদী হতে পারে? প্রশ্ন করে গেলাম আমার বিপক্ষের কাছে। মোবাইল যে শুধু আমাদের পড়াশোনার ব্যাঘাত ঘটাচ্ছে তা কিন্তু নয়, এর পাশাপাশি আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর ক্ষতি ফেলছে। দীর্ঘক্ষণ মোবাইল চোখের সমস্যা, ঘুমের ব্যাঘাত, মানসিক চাপ সৃষ্টি করে, যা একটি সামাজিক সমস্যা। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন WHO বলেছেন দীর্ঘক্ষণ মোবাইল ফোন ব্যবহার, মোবাইল থেকে একটি তেজস্ক্রিয় রশ্মি বের হয় যা ব্রেন টিউমার, ব্রেন ক্যান্সার সহ বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে পারে। যেখানে WHO এটিকে বৈশ্বিক সমস্যা হিসেবে গণ্য করেছে, তাহলে আমরা কিভাবে ভাবছি মোবাইল ব্যবহার একটি ইতিবাচক দিক, যেখানে WHO এটিকে বৈশ্বিক সমস্যা হিসেবে গণ্য করেছেন? মাননীয় সভাপতি, অনেক শিশুই চেনে না খেলার মাঠ, তারা জানে না কিভাবে খেলতে হয় দাঁড়িয়ে বান্ধা, তারা জানে না কিভাবে খেলতে হয় বৌবাটি, তারা জানে না কিভাবে খেলতে হয় কানামাছি। তারা জানবে এবার কিভাবে মাননীয় মডারেটর? কারণ তারা দিনের এবং রাতের অধিকাংশ সময় মোবাইল স্ক্রিনে আসক্ত। যে দেশগুলো মোবাইল আবিষ্কার করেছে, অর্থাৎ সেই ইউরোপ আমেরিকার অধিকাংশ নাগরিক তাদের সন্তানদের হাতে ফোন তুলে দেন না। ডেইলি স্টারের এক প্রতিবেদনে উঠে এসেছে মার্ক জাকারবার্গ তিনি অসংখ্য মানুষকে মোবাইল স্ক্রিনে আসক্ত করাচ্ছেন, তিনি নিজে সন্তানদের হাতে ফোন তুলে দেন না। ধন্যবাদ। এটা হচ্ছে ওয়ার্নিং, বুঝছো? তুমি 30 সেকেন্ড সময় পেতে। যাই হোক, পরবর্তী বক্তারা এই ভুলটা করবে না। যখন ওয়ার্নিং দেবে তারপরে 30 সেকেন্ড সময় পাবে। দৃষ্টি আকর্ষণ করছি দর্শক বৃন্দের, নবীনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পক্ষ থেকে আমি বলছি, আপনারা একটু শান্ত হন, কথাবার্তা করুন, বেচা কিনা হবে, কেনাকাটা হবে, সেইটাও সুষ্ঠুভাবে শৃঙ্খলার সহিত। ধন্যবাদ। এ পর্যায়ে আমি ধন্যবাদ জানাচ্ছি রৌদসী জাহান রাহি চমৎকার বক্তব্য উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে বিপক্ষ দল, প্রথম বক্তা মুশফিকা আফরিন মৌ, বিপক্ষ দল। হাতের মুঠোয় বিশ্ব এখন ছোট্ট একটি যন্ত্র, যোগাযোগের দুনিয়াতে এটি মূল মন্ত্র।
মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দলের বন্ধু এবং যারা শুনছেন সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে এবং আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মোবাইল ফোন ব্যবহার শিক্ষার্থীদের উপকার অপেক্ষা ক্ষতির পরিমাণে বেশি। যুক্তিসঙ্গতের কারণে আমি এবং আমার দল বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আজকে আমাদের বিতর্কের বিষয়কে আমরা মোট 4 ভাগে সংজ্ঞায়ন করতে পারি: মোবাইল ফোন, উপকার, ক্ষতি, শিক্ষার্থী। আমাদের প্রথমে আলোচিত বিষয়টি হচ্ছে মোবাইল ফোন। মোবাইল ফোন বিজ্ঞানের একটি অভিনব আবিষ্কার যা মানব জীবনকে সহজ থেকে সহজতর করে তুলেছে। এটা মূলত যোগাযোগের মাধ্যম হিসেবে তৈরি করা হয়েছিল, তবে বর্তমানে এটি আমাদের জীবনের সঙ্গে আঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গিয়েছে। উপকার মানে হলো মঙ্গল সাধন বা কল্যাণ করা ইত্যাদি। সহজ ভাষায় কারো ভালো করাকে উপকার বলে। প্রতিপক্ষ দলের বন্ধুদের বলছি, উপকার করতেই হবে, হোক সেটা ব্যক্তি কিংবা বস্তু। অপরদিকে ক্ষতি অর্থ লোকসান, হানি বা কোনো কিছু ক্ষয় হওয়া ইত্যাদি। এবার আসে শিক্ষার্থী বলতে সেই সব ব্যক্তিকে বোঝানো হয় যিনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন এবং নিয়মতান্ত্রিক জ্ঞান অর্জনের জন্য নিয়মতান্ত্রিকভাবে পড়াশোনা করেন। এই জ্ঞান শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় মাননীয় মডারেটর। মোবাইল ফোনের মাধ্যমে পড়াশোনা করা যায়। আবার মোবাইল ফোন শুধু শিক্ষার্থীদের পড়াশোনার জন্যই নয়, তাদের পাঠ্যক্রম বহির্ভূত এবং বিভিন্ন কার্যকলাপে অংশগ্রহণ সহায়তা করে। সুতরাং মোবাইল ফোন শিক্ষার্থীদের বুদ্ধি বিকাশেও সহায়ক। আবার মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইনে সহজেই তাদের পাঠ্য বই রেফারেন্স করতে পারে এবং বিভিন্ন শিক্ষামূলক ভিডিও পেয়ে তাদের শিক্ষাকে আরও সক্রিয় করতে পারে। অর্থাৎ মোবাইল ফোন শিক্ষার্থীদের বুদ্ধি বিকাশের সহায়ক। মাননীয় মডারেটর, এখন আর সেই দিন নেই যেই দিন যোগাযোগের জন্য সময় লেগে যেত 5 থেকে 6 দিন। এখন আমাদের প্রতিটা কর্মের সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে মোবাইল ফোন। তাহলে একজন শিক্ষার্থী বইয়ের বাইরের জ্ঞান অনুসন্ধান করা মাত্র কিভাবে নিজের মধ্যে ধারণ করবে ও মোবাইল ফোন ছাড়া? প্রশ্ন রয়ে গেল আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে, অবশ্যই উত্তর দিয়ে যাবেন। আবার মোবাইল ফোন ব্যবহার করে শিক্ষার্থীরা অনলাইন ক্লাসের মাধ্যমে থেকে নিজে পড়াশোনা করতে পারে। যেমন করোনা মহামারীর সময় যখন সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছিল এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, তখন শিক্ষার সাথে সম্পৃক্ত রাখার জন্য মোবাইল ফোন ব্যবহার করা হয়েছিল। প্রত্যেক শিক্ষার্থী যদি অবহেলায় তাদের সময়টাকে নষ্ট না করে, এই কারণে মোবাইল ফোন হাতে দেওয়া হয়েছিল। শিক্ষা ব্যবস্থা চালু রাখার জন্য বাংলাদেশ সরকার যখন নির্দেশনা অনুযায়ী প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ক্লাস শুরু করেছিল, অনেকাংশে পরিস্থিতিতে শিক্ষার্থীদের গৃহবন্দী সময়টাকে যেন অবহেলায় হারিয়ে না ফেলে, তাই তাদের হাতে অনলাইন ক্লাসের জন্য মোবাইল ফোন দেওয়া হয়েছিল। আর এই অনলাইন ক্লাসের অন্যতম প্রধান মাধ্যম ছিল মোবাইল ফোন। তাহলে মাননীয় মডারেটর, মোবাইল ফোন যদি শিক্ষার্থীদের জন্য এতটাই ক্ষতিকারক হতো, তাহলে কিভাবে করোনা মহামারীর কালীন সময়ে শিক্ষার্থীদের পড়াশোনার সংযোগ রাখার জন্য অন্যতম প্রধান মাধ্যম হিসেবে মোবাইল ফোন এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো? উত্তর দিতে পারবে কি আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা? তারপরে যদি আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বলে মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ নয়, তাদের জন্য অভিশাপ ছিল, তাহলে আমি আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের বলছি, মোবাইল ফোন অভিশাপ ছিল না, মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য এক ধরনের আশীর্বাদ ছিল। কারণ সেই সময় যদি মোবাইল ফোন ব্যবহার করা না হতো, তাহলে শিক্ষার্থীরা আজকে এত এগিয়ে যেতে পারতো না। এবং এই কারণে আজকে শহরের শিক্ষার্থীরা গ্রামের শিক্ষার্থীদের তুলনায় অধিক এগিয়ে। তাই আমি জোর দিয়ে বলছি, মোবাইল ফোন শিক্ষার্থীদের অপকারের জন্য নয়, উপকারে বেশি ব্যবহার হচ্ছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মুশফিকা আফরিন মৌকে। জমে উঠেছে মনে হয় বিতর্ক পক্ষ এবং বিপক্ষে। ছেলেরা তোমরা একটু কথা বেশি বলছো, তালি দিতে হবে, তাদের বক্তব্য উৎসাহিত করতে হবে, সময় উপযোগী। এবারে দ্বিতীয় বক্তা পক্ষ দল তাবিয়া মুস্তাহামিন অনু, মুস্তাহা সিং। ধন্যবাদ। আমার সামনে উপস্থিত মাননীয় মডারেটর, বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং আপনারা যারা শুনছেন, সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মোবাইল ফোন ব্যবহারে শিক্ষার্থীদের উপকার অপেক্ষা ক্ষতির পরিমাণে বেশি। বিষয়টির পক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তা ইতিমধ্যে বিষয়টি সংজ্ঞায়ন করে গেছে এবং আমি দ্বিতীয় বক্তা হিসেবে যুক্তি প্রতিষ্ঠিত করব। মোবাইলের নেশাতে বড় হচ্ছে জাতি, জানি না কি হবে এবার ভবিষ্যতের গতি। হ্যাঁ মাননীয় মডারেটর, আজ এটাই হচ্ছে বর্তমান তরুণ প্রজন্মের বাস্তব চিত্র। বর্তমান যুগকে আমরা তথ্য প্রযুক্তির যুগ বললে মোবাইল ফোন মানুষের জীবনে
আশীর্বাদ না হয়ে ধীরে ধীরে অভিশাপে পরিণত হচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য এটি মারাত্মক ক্ষতি করছে। অনলাইন শিক্ষার নাম করে শিক্ষার্থীরা বেশি সময় দিচ্ছে গেম এবং সোশ্যাল মিডিয়ায়, যা কিনা তাদেরকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, তাদের মেধার বিকাশে বাধা সৃষ্টি করছে। প্রতিপক্ষ বন্ধুরা বলছে যে অনলাইন নাকি শিক্ষা আছে, কিন্তু বাস্তবতা কি? এক হাতে বই আরেক হাতে মোবাইল। আগে শিক্ষার্থীদের বড় হয়ে কি হবে জিজ্ঞেস করলে তার উত্তর দিত আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা জজ ব্যারিস্টার হব। কিন্তু মাননীয় মডারেটর, আজ এই মোবাইল ফোন বর্তমান তরুণ প্রজন্মের উপর এমন প্রভাব ফেলেছে যে এখন তারা বলে আমি ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া স্টার হব। তরুণদের এই যে অবক্ষয়ের প্রধান কারণই হচ্ছে মোবাইল ফোন। বর্তমান বাংলাদেশে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহারকারীর সংখ্যা 3 কোটি ছাড়িয়ে গেছে, যেখানে প্রতি 12 সেকেন্ডে একটি করে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়, যা কিনা বাংলাদেশের জন্মহারের থেকেও বেশি। মাননীয় মডারেটর, যেখানে জন্মহারের থেকে ফেসবুক অ্যাকাউন্ট খোলার সংখ্যা বেশি, সেখানে আমাদের তরুণ প্রজন্ম এই মোবাইল ফোনের উপর কতটা আসক্ত তা আমরা অনুমান করতেই পারি। বিজ্ঞানী রিল পোস্টম্যান বলে প্রযুক্তির অনিয়ন্ত্রিত বৃদ্ধি সাংস্কৃতিক ধ্বংস করতে পারে এবং মানবিক জীবনের মৌলিক দিকগুলো হারিয়ে দিতে পারে। মাননীয় মডারেটর, এই অনিয়ন্ত্রিত প্রযুক্তিটি হচ্ছে আজকের দিনের মোবাইল ফোন। প্রতিপক্ষ বন্ধুরা বারবার বলছে মোবাইল ফোন নাকি উপকারী। এটি যদি এত উপকারী হয় তাহলে এটি কেন সামাজিক সমস্যায় পরিণত হয়েছে প্রশ্ন রইল প্রতিপক্ষ বন্ধুদের কাছে। আজকে আমরা দেখেছি যে এই মোবাইল ফোনের কারণে প্রতিটি পরিবার এখন যান্ত্রিকতায় পরিপূর্ণ, যেখানে পরিবারে মা বাবা ভাই বোন সকলেই তাদের সিংহভাগ সময় এই মোবাইল ফোনের পিছনে ব্যয় করছে, ফলে পরিবারের মধ্যে যে মেলবন্ধন তা নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমার প্রতিপক্ষ তাহলে বন্ধুদের কাছে প্রশ্ন হলো, যে প্রযুক্তি মানুষকে কাছের মানুষের থেকে দূরে নিয়ে যায় তাই কি করে কল্যাণ করা হয়? আশা করি প্রশ্নের উত্তরটি দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, আজকে আমরা দেখেছি এই মোবাইল ফোনের কারণে মোবাইল ফোন আমাদের সমাজের উপর এমনভাবে প্রভাব ফেলেছে যে এটি এখন মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। 2019 সালে ঢাকায় এক গবেষণায় দেখা গেছে পথচারী এবং গাড়ি চালকের মোবাইল ফোন ব্যবহারের কারণে প্রায় 20% পথ দুর্ঘটনা ঘটে থাকে। এরপরে তাহলে বন্ধুরা কিভাবে বলছে যে মোবাইল ফোন উপকারী, যেখানে এটি কিনা মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে? সুতরাং এটি বলার আর অপেক্ষা রাখে না যে মোবাইল ফোন মানুষের উপকারে নয় বরং অপকারে ব্যবহার হচ্ছে। মোবাইল ফোন দিয়ে তরুণরা নাকি নিজেদের প্রয়োজন মেটাবে। মাননীয় মডারেটর, আজ যখন পিতামাতার সন্তানের হাতে প্রয়োজনে তাকে মোবাইল ফোনটি তুলে দিচ্ছে, তখন সেই পিতামাতার পক্ষে সম্ভব না 24 ঘন্টা সেই সন্তানটির উপর নজর রাখা। এক্ষেত্রে সেই সন্তানটি আসক্ত হয়ে পড়ছে মোবাইলে। এক্ষেত্রে আমরা পরিবারের অসচেতনতা নয় বরং তরুণদের আসক্তির কারণেই তাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। মাননীয় মডারেটর, আমরা স্বীকার করছি যে মোবাইলে শিক্ষা আছে, কিন্তু বর্তমান তরুণ প্রজন্ম এটি ব্যবহার করছে শুধুমাত্র বিনোদনে। মোবাইল আজকে এই যুগে এসে মানুষ মোবাইলকে নয় বরং মোবাইল মানুষকে ব্যবহার করছে। তাই আমি দৃঢ়ভাবে বলতে পারি মোবাইল ফোন ব্যবহারে শিক্ষার্থীদের উপকার অপেক্ষা অপকারই বেশি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই। তাবিয়া মুস্তাহ হাশিমকে অসংখ্য ধন্যবাদ তার চমৎকার বক্তব্য এবং জোরালো উপস্থাপনা, এজন্য স্পেশালি তার জন্য একটা ধন্যবাদ। বিপক্ষ দল এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে রাইসা রামিম, নবম শ্রেণী। রাইসা রামিমকে আসতে বলছি। সঠিক কাজে হলে ব্যবহার মোবাইলের চেয়ে বড় আশীর্বাদ কি আর। আমার সামনে উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচার মণ্ডলী, আমার প্রতিপক্ষ বন্ধুরা এবং আপনারা যারা শুনছেন তাদের সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং অন্যান্য ধর্মের প্রতি রইল আমার প্রাণ ভরা শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মোবাইল ফোন ব্যবহারে শিক্ষার্থীদের উপকারের চেয়ে ক্ষতির পরিমাণে বেশি। বিপক্ষে বলছি, মোবাইল ফোন ব্যবহারে শিক্ষার্থীদের উপকারের চেয়ে অপকারই বেশি, বিষয়টি বাস্তবসম্মত নয়। আমার দলের প্রথম বক্তা ইতিমধ্যে বিষয়টিকে সংজ্ঞায়িত করে গেছেন এবং আমি আমার দলের দ্বিতীয় বক্তা হিসেবে এই বিষয়টিকে আরো ভালোভাবে বিশ্লেষণ করব। মাননীয় মডারেটর, লক্ষ্য করেন বিজ্ঞানের সকল আবিষ্কারই কোনো না কোনো উদ্দেশ্যকে কেন্দ্র করে করা হয়েছিল এবং অবশ্যই সেগুলো কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, কিন্তু মানুষের ক্ষতিকর দিক নিজেই খুঁজে বের করেছে। যেমন ছুরি দিয়ে রান্না করা যায় এবং ছুরি দিয়ে কারো ক্ষতি সাধন করা যায়, সেটা নির্ভর করে ব্যবহারকারীর উদ্দেশ্যের উপর। ভুল ব্যবহারের সমস্যার মূল কারণ। তাই আমরা যদি সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিকভাবে কোনো কিছু ব্যবহার করি তাহলে তা কখনোই আমাদের জন্য ক্ষতিকর হতে পারে না। মোবাইল ফোনের সর্বক্ষেত্রে উপকারিতা অনস্বীকার্য, যেমন প্রেজেন্টেশন তৈরি, গ্রাফিক্স ডিজাইন, কোডিং শেখা ইত্যাদি সৃজনশীল কাজে যুক্ত হতে সহায়তা করে এই মোবাইল ফোন। এসবের জন্য শিক্ষাক্ষেত্রে উপকারিতা একেবারেই অনস্বীকার্য। মোবাইল ফোন শিক্ষার্থীদের শিক্ষাক্রমকে কতটা উন্নত করেছে তা আমরা অবশ্যই লক্ষ্য করি। যেমন মোবাইল ফোন শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা গড়ে তোলে। মোবাইল ফোন শিক্ষার্থীদের বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে মোবাইল ফোন প্রযুক্তি ছাড়া সফলতা কল্পনাই করা যায় না। আবার আপনি লক্ষ্য করেন মাননীয় মডারেটর, মোবাইল ফোন ব্যবহার করে শিক্ষার্থীরা ঘরে বসে নিজে পড়াশোনা করতে পারছে। আবার অনলাইনে সহজেই পাঠ্য বই, রেফারেন্স এবং শিক্ষামূলক ভিডিও সংগ্রহ করতে পারছে, যা শেখার প্রক্রিয়াকে সহজ করে তোলে।
বিভিন্ন শিক্ষামূলক অ্যাপ শিক্ষার্থীদের স্বশিক্ষায় আগ্রহী করে তোলে। মোবাইল ফোন শিক্ষার্থীদের বিশ্বব্যাপী জ্ঞান এবং তথ্যের সাথে যুক্ত হতে সহায়তা করে। মাননীয় মডারেটর আবারও লক্ষ্য করুন, কল্পনা করুন আপনি একটি নির্জন এলাকায় একা বসে আছেন। এমন সময় আপনার কিছু জানতে ইচ্ছে হলো, এমন সময় আপনি কি করবেন? অবশ্যই আপনি মোবাইল থেকে এআইকে প্রশ্ন করে জেনে নেবেন। এমন আরও অ্যাপস রয়েছে যা আমাদের জ্ঞানের ভান্ডারকে প্রসারিত করে। মাননীয় মডারেটর আবারও আপনার দৃষ্টি আকর্ষণ করে লক্ষ্য করুন, বর্তমান সময়ে ইবুক এবং ডিজিটাল লাইব্রেরির বদলে এখন আর ভারী বই বহন করার প্রয়োজন হয় না। এখন মোবাইল ফোন হাজার হাজার বইয়ের পিডিএফ বা ইবুক সংরক্ষণ করা যায়, যার ফলে যে কোনো স্থানে যে কোনো সময় বই পড়ার সুযোগ হয়ে ওঠে। আবার শিক্ষার্থীরা ঘরে বসেই একে অপরের সঙ্গে প্রয়োজনে শিক্ষকদের সাথেও যোগাযোগ করতে পারে। মাননীয় মডারেটর, যোগাযোগের কথা উঠলেই আমরা সর্বপ্রথম কল্পনা করি মোবাইল ফোনকে। আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বলছে মোবাইল ফোন একটি ক্ষতিকর বস্তু ভেবে যদি শিক্ষার্থীরা এর ব্যবহার বন্ধ করে দেয় তবে শিক্ষার্থীরা তথ্যরা কিভাবে যোগাযোগ করবে? প্রশ্ন রেখে যাচ্ছে আমার প্রতিপক্ষ বন্ধুদের কাছে। আমরা যদি আশেপাশে লক্ষ্য করি তাহলে দেখবো মোবাইল ফোন আমাদের জীবনকে কতটা উন্নত করছে, আমাদের পড়াশোনার মান, আমাদের জীবন, আমাদের সমাজ কতটা উন্নত করছে, সব বিষয়ে আমাদের মোবাইল ফোন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই আমি জোর দিয়ে বলতে পারি মোবাইল ফোন শিক্ষার্থীদের উন্নতির পেছনে অন্যতম ভূমিকা রাখছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রাইসাকে সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। দেখা যায় তৃতীয় বক্তা এবং দলনেতা হুমায়রা আতসী আলো। হুমায়রা আতসী আলো তাকে বক্তব্য রাখার জন্য বলছি। হুমায়রা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং আপনারা যারা শুনছেন তাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। কবি কাজী নজরুল ইসলাম তার প্রবাদী কবিতায় বলেছিলেন, ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে, ওই ডাকে জুই শাখে ফুল খুকিয়ে ছোটরে। কিন্তু মাননীয় সভাপতি, আজকের দিনের খুকিরা ভোরবেলা ঘুম থেকে ওঠে না, কারণ তারা রাত জেগে মোবাইল ফোনের নেশায় মগ্ন হয়ে থাকে এবং ঘুম থেকে উঠে প্রথম কষ্ট পায় মোবাইল ফোন। মাননীয় সভাপতি, আমরা জানি আমাদের জীবনকে সহজ করে তুলেছে এই মোবাইল ফোন। আমরা স্বীকার করে নিচ্ছি যে মোবাইল ফোনের উপকার দিক আছে, কিন্তু তা অপকার দিক অর্থাৎ ক্ষতির পরিমাণ অনেক বেশি। মোবাইল ফোন ব্যক্তি জীবনে একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি, কিন্তু আজ বিতর্কের বিষয় কি? মাননীয় সভাপতি, আজকে বিতর্কের বিষয় মোবাইল ফোন ব্যবহার শিক্ষার্থীদের উপকার অপেক্ষা ক্ষতির পরিমাণে বেশি। তাই আজকে আমাদের দেখতে হবে শিক্ষার্থীরা কতখানি এটি দ্বারা উপকৃত হচ্ছে আর কতখানি অপকৃত হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটি তরুণ শিক্ষার্থী মোবাইল ফোনের সঠিক ব্যবহার না করে ক্ষতির দিকে প্রবাহিত হচ্ছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর মার্ক হ্যান্ডি বলেছিলেন, মোবাইল ফোন ব্যবহার করে 57% শিক্ষার্থীর পড়ালেখার অবনতি ঘটেছে। শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে আমাদের কোনো সমস্যা নেই, তবে সমস্যাটা কোথায়? মাননীয় সভাপতি, সমস্যাটা হচ্ছে অপকারই বেশি। বিপক্ষ দল বলবে এটি ব্যবহার করে কোনো দোষ নাই, বরং দোষ হচ্ছে ব্যবহারকারী, এটিতে তীব্র বিরোধিতা পালন করছে। আপনি যতই ভালো হন না কেন, পারিপার্শ্বিক বিষয় আপনাকে প্রভাবিত করবে। আপনি যখন দেখছেন মোবাইল ফোন ব্যবহার করে খুব সহজেই নিষিদ্ধ বিষয়গুলোতে প্রবেশ করা যাচ্ছে, যখন দেখছেন আপনার আনন্দ পাওয়ার যাত্রাগুলো মুক্ত হয়ে যাচ্ছে, ঠিক তখনই নিজেকে কন্ট্রোল করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা এর ফলে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, যুক্তরাষ্ট্রের অনলাইন ভিত্তিক নিয়ন্ত্রণ সংস্থার ATVOD জানিয়েছে, এক মাসে স্কুল শিক্ষার্থীদের মধ্যে 44% শিক্ষার্থী ডার্ক সাইটগুলোতে প্রবেশ করে। এটিকে ভালো কাজে ব্যবহার করা বোঝায় না মাননীয় সভাপতি? এতে খারাপ দিকে যাচ্ছে শিক্ষার্থীরা। আপনারা বলবেন অনলাইন ভিত্তিক পড়াশোনা করেন, আমরা জানি, কিন্তু আসলে কত শতাংশ শিক্ষার্থী শিক্ষণীয় বিষয়গুলোতে প্রবেশ করছে এবং কত শতাংশ শিক্ষার্থী ডার্ক সাইটগুলোতে প্রবেশ করছে? আশা করি উত্তরটি দিয়ে যাবেন। মোবাইল ফোন শিক্ষার্থীদের কল্পনা, চিন্তা শক্তি ও মেধাবী বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আগে শিক্ষার্থীরা বই পড়ে জ্ঞান অর্জন করতো, নিজের মতো করে চিন্তা করতো, কোনো সমস্যার সম্মুখীন হলে বারবার চেষ্টা করে উত্তর খোঁজার চেষ্টা করতো। কিন্তু এখন গুগল, কপি পেস্ট পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করছে এবং শিক্ষার্থীরা গবেষণা করার আগ্রহ এবং বুদ্ধিবৃত্তিক জ্ঞান চর্চার প্রয়োজনীয়তা হারিয়ে ফেলছে। বিপক্ষ দল বলেছে, মোবাইল ফোনের মাধ্যমে দূর দূরান্তের মানুষের সাথে আমরা যোগাযোগ করতে পারছি, এটি যোগাযোগ ব্যবস্থাকে সহজ করে তুলেছে। কিন্তু আমার সামনে যে মানুষটি রয়েছে, আমি তার সাথে কি যোগাযোগ করছি? না মাননীয় সভাপতি, এটি আমাদের সুস্থ সামাজিক যোগাযোগ ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছে। মাননীয় সভাপতি, এই মোবাইল ফোন শিক্ষার্থীদের পারিবারিক এবং সামাজিক ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলছে। একই ঘরে থেকেও আজ বাবা মায়ের সাথে কথা না বলে, পরিবারকে সময় না দিয়ে তারা ভার্চুয়াল জগতে মেতে উঠেছে। এক্ষেত্রে মোবাইল ফোনে শিক্ষার্থীদের অপকারের ব্যবহার হচ্ছে, অর্থাৎ আবারও সেই খারাপ কাজে মোবাইল ফোনের ব্যবহার। মাননীয় সভাপতি,
খেয়াল করছে না। তাই আমি নিঃসন্দেহে বলে যেতে চাই, মোবাইল ফোনের ব্যবহার শিক্ষার্থীদের উপকার অপেক্ষা ক্ষতির পরিমাণ অনেক বেশি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। হুমায়রা আতুশী আলো জ্বালিয়ে গেছে, চমৎকার বক্তব্য উপস্থাপন করেছে। তবে হাতের তালিটা একটু কম পাচ্ছি। ছেলেরা কি করে, শুধু নাচতেই জানো, তালি দিতে জানো না। দুর্নাম নিও না, মেয়েরা কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ ভাবেই তারা অবস্থান করছে এবং শুনছে সবকিছু। এই পর্যায়ে বিপক্ষ দলের দলনেতা মারিয়া ইসলামকে তার যুক্তি উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। আমার সামনে উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ বন্ধুরা এবং আপনারা যারা শুনছেন তাদের সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং অন্যান্য ধর্মের প্রতি রইল আমার প্রাণ ভরা শুভেচ্ছা। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বক্তব্য দানের সুযোগ দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে উপকারের তুলনায় ক্ষতির পরিমাণই বেশি। বিপক্ষে বলছি, মোবাইল ফোন আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার, যা মানুষের জীবনকে সহজ থেকে সহজতর করে তুলেছে। আজ যেন সেই কবিতার বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি যে নজরুল বলেছিলেন, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় করে। সত্যি আমরা বিশ্বজগৎ দেখছি হাতের মুঠোয় করে, আর সেটা সম্ভব হয়েছে মোবাইল ফোনের মাধ্যমে। মোবাইল ফোনের মাধ্যমে আমরা যে কোনো দেশে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে পরিচিত হতে পারি, বিভিন্ন অঞ্চলে যোগাযোগ করতে পারি, যা আমাদের জীবনযাত্রার মান অনেক উন্নত করেছে। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, কত অজানারে জানালে তুমি, কত ঘরে দিলে ঠাই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। আজ আমার প্রতিপক্ষ বন্ধুরা মোবাইল ফোনের যে সকল নেতিবাচক উদাহরণ দিয়ে গিয়েছে, তার চেয়ে হাজার গুণ বেশি ইতিবাচক দিক মোবাইল ফোনে রয়েছে, যা তারা রীতিমতো উপেক্ষা করে চলেছে। যখন বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রচেষ্টা চলছে, তখন আমার প্রতিপক্ষ বন্ধুরা যেন আমাদের পেছনের দিকে টানছে। তারা বোধহয় আমাদের এই প্রচেষ্টার সঙ্গে একমত নয়। মাননীয় মডারেটর, আমার দলের প্রথম ও দ্বিতীয় বক্তা যে সকল উদাহরণ দিয়ে গেল, শুধু অনলাইন ক্লাস বা ইবুকে নয়, মোবাইল ফোন ব্যবহার করে শিক্ষার্থীরা নিজেদের ক্ষেত্রে বিভিন্ন স্কিল ডেভেলপ করতে পারে এবং এক্সট্রা কারিকুলামের ক্ষেত্রে মোবাইল ফোন থেকে সাহায্য নিতে পারে। এবং আমি নিজেও তাই করেছি। আমার প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা বলুন তো, আপনারা কি আপনাদের বক্তব্য তৈরিতে মোবাইল ফোন থেকে সাহায্য নেননি? আমি বলতে পারি অবশ্যই নিয়েছেন, অবশ্যই নিয়েছেন, অবশ্যই নিয়েছেন। তাহলে মাননীয় মডারেটর, কি করে আমার প্রতিপক্ষ বন্ধুরা মোবাইল ফোনের এই বিশাল অবদান অস্বীকার করতে পারে? কি করে তারা বলতে পারে শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোন ক্ষতিকর? আবার শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করে পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অর্থ উপার্জন করে নিজের খরচ নিজে বহন করতে পারে, প্রয়োজনে পরিবারে কিছু আর্থিক সহায়তা করতে পারে, তার জীবন ব্যবস্থায় অনেক মূল্যবান ধারণা করে। মাননীয় মডারেটর, শুধু ছাত্র জীবনের শেষ নয়, ছাত্র জীবনের পরে রয়েছে আমাদের ব্যক্তি জীবন। ছাত্র জীবনে অধিকাংশ সফল হতে পারলেও ব্যক্তি জীবনে সফলতার হার খুবই কম হয়ে থাকে। এর প্রধান কারণ হলো কর্মসংস্থানের অপর্যাপ্ততা, যাকে আমরা বেকারত্ব বলতে পারি। আর এই বেকারত্ব বর্তমান প্রেক্ষাপটে হলো একটি মারাত্মক ব্যাধি, যা কেবল প্যারাসিটামল বা নাপা মতো স্বল্পমানের ট্যাবলেট দ্বারা নিরাময় সম্ভব নয়। এর জন্য চাই রেডিওথেরাপি। আর এই রেডিওথেরাপি হলো ডিজিটালাইজেশন, যার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ সম্ভব, যার মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি পায় এবং অনেক শিক্ষার্থী ছাত্র জীবনের পরে একটি স্বাধীন কর্মজীবন উপভোগ করতে পারে। তাই মাননীয় মডারেটর, এটি বলার কোনো অপেক্ষাই রাখে না যে শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোন আশীর্বাদ স্বরূপ। আর যে সকল যৎসামান্য শিক্ষার্থীরা মোবাইল ফোন দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটি সম্পূর্ণ তাদের অসচেতনতা। আর তারপরে যদি আমার প্রতিপক্ষ বন্ধুরা না বোঝে, তাহলে তাদের উদ্দেশ্যে আমাকে বলতে হচ্ছে, বুঝে যে না বোঝে তারে বোঝায় কে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মারিয়া ইসলামকে। আবারও ধন্যবাদ জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা মারিয়া ইসলামকে। চমৎকার সুন্দর বাচনভঙ্গি ছিল তার, দাপট ছিল বেশ, চমৎকার বক্তব্য দিয়েছে। এ পর্যায়ে যুক্তি খণ্ডন পর্ব। অথচ হওয়ার কিছু নাই, আর তো 2 মিনিট করে 4 মিনিট, তাই না? তো জমে উঠেছে
আজকের বিতর্ক নবীনগঞ্জ পিঠা উৎসবের আয়োজনের মধ্য দিয়ে। এ পর্যায়ে আমি যুক্তি খণ্ডন পর্বে পক্ষদল প্রথম বক্তা রৌদর্শী জাহান রায়, পক্ষ দলের দলনেতা হুমায়রা আতসী আলো তাকে যুক্তি খণ্ডনের জন্য 2 মিনিট, 1.5 মিনিট পর সিগন্যাল হবে। আর 10 সেকেন্ডের কথা বলেছি, 2 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত যাবে। আসছে হুমায়রা আতসী আলো। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আবারও বক্তব্য দানের সুযোগ করে দেওয়ার জন্য। শত শত ভালো সুবিধা দেওয়া সত্ত্বেও মোবাইল ফোন যখন আমাদের আবেগ, অনুভূতি, সম্পর্ক সম্পূর্ণভাবে সামাজিকীকরণ প্রক্রিয়াকে দুর্বল করে ফেলেছে, ঠিক তখনই আমরা বলছি মোবাইল ফোনের ব্যবহার শিক্ষার্থীদের উপকার অপেক্ষা অপকারই বেশি। প্রতিপক্ষ দল একটি কথা বললেন যে কোটি কোটি মানুষ ভালো কাজে মোবাইল ফোন ব্যবহার করছেন এবং কিছু মানুষ অপকারে ব্যবহার করছেন। তাহলে একটি জরিপ দেখা যাক, তাহলেই বোঝা যাবে। 2017 সালে time.com আর যে একটি জনমত জরিপের ব্যবস্থা করেছিল, সেখানে একটি প্রশ্ন করা হয়েছিল, আগেও কি মোবাইল ফোন শিক্ষার্থীদের উপকারে ব্যবহার হচ্ছে নাকি অপকারে ব্যবহার হচ্ছে? তখন 19% মানুষ উত্তর দিয়েছিল যে হ্যাঁ, মোবাইল ফোন উপকারে ব্যবহার হচ্ছে, এবং 81% মানুষ উত্তর দিয়েছিল যে না, মোবাইল ফোন অপকারী ব্যবহার হচ্ছে। তাহলে এটি দ্বারা বোঝা গেল যে মোবাইল ফোনের ব্যবহার কারণে শিক্ষার্থীদের উপকার অপেক্ষা ক্ষতির পরিমাণ অনেক বেশি। হ্যাঁ, 10% মানুষ সুবিধা পাচ্ছে ঠিকই, কিন্তু এই উদাহরণ অন্যান্য উদাহরণ হতে পারে না। প্রতিপক্ষ বলেছে আগে ফলাফল থেকে শুরু করে অন্যান্য বিষয়বস্তু আনার জন্য আমাদেরকে পায়ে হেঁটে যেতে হতো, কিন্তু মোবাইল ফোন ব্যবহার করে খুব সহজেই অনলাইনে সেগুলোতে আমরা করতে পারছি। আমরাও মেনে নিচ্ছি, কিন্তু আগেও যখন আমরা সবাই মিলে একসাথে এগুলো করতাম, যখন আমার বন্ধুরা মিলে রেজাল্ট আনতে যেতাম, ফলাফল আনতে যেতাম, তখন একটি আনন্দের পরিবেশ তৈরি হতো। আগে সবাই মিলে যখন গল্প করতাম, এখন এই দিকগুলো হারিয়ে গেছে। ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার আবেগ, অনুভূতি এবং সেই সব যাত্রাগুলো নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার। আমার বিপক্ষ দলের বন্ধুরা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, অর্থাৎ মোবাইল ফোনের উপকার দিকগুলো তুলে ধরে তারা ক্ষতির দিকগুলো ঢেকে রাখার চেষ্টা করছে। তারা যে যুক্তিগুলো দিয়ে গেলেন সেগুলো সবাই অপ্রাসঙ্গিক, কারণ আজ কথা হচ্ছে মোবাইল ফোন ব্যবহার শিক্ষার্থীদের নিয়ে। আমরা এমন বিষয় দেখিয়েছি এবং এমন বিষয় তুলে ধরেছি যেগুলো আসলে ঋণাত্মক। প্রতিপক্ষ এড়িয়েছে, কিন্তু আমরা দেখেছি এর উপকার দিক থাকলেও ক্ষতির অর্থাৎ অপকারী দিক অনেক বেশি। তাই আমরা প্রমাণ করতে সক্ষম যে মোবাইল ফোনের ব্যবহার শিক্ষার্থীদের উপকারে নয়, বরং অপকারী ব্যবহার হচ্ছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ দলনেতা হুমায়রা আতসী আলোকে যুক্তি খণ্ডন পর্বে যুক্তি উপস্থাপনের জন্য। এবারে বিপক্ষ দলের দলনেতা মারিয়া ইসলামকে আবারও আসতে বলছি যুক্তি খণ্ডন করার জন্য। তার বক্তব্যের মধ্য দিয়েই আজকের বিতর্ক শেষ হবে। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আবার বক্তব্য দানের সুযোগ দেওয়ার জন্য। আমার প্রতিপক্ষ বন্ধুরা অনেক হাস্যকর উদাহরণ দিয়ে গেল। আমরা লক্ষ্য করলে দেখতে পারি যখন মোবাইল ফোন ছিল না তখনকার সময় এবং এখনকার সময়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কারণটা নিশ্চয়ই আপনারা সকলেই বুঝতে পারছেন। হ্যাঁ, এটি সম্ভব হয়েছে মোবাইল ফোনের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে। মাননীয় মডারেটর, যে কোনো জিনিস বা ডিভাইস দ্বারা 2 ধরনের কাজই করা সম্ভব। এতে দ্বারা উপকার না ক্ষতি করা হবে তা নির্ভর করে ব্যবহারকারীর মানসিকতার উপর। শুধু তার উপর ভিত্তি করে আমরা একদমই বলতে পারি না যে শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোন ক্ষতিকর। যাদের ভালো কিছু গ্রহণের মানসিকতা থাকবে তারা ভালো কিছুই গ্রহণ করবে। আমেরিকার উদ্ভাবক, চিন্তাবিদ এবং কম্পিউটার বিজ্ঞানী রে কুর্জওয়াল বলেছেন মোবাইল ফোনগুলির নামকরণ ভুলভাবে করা হয়েছে। তাদের বলা উচিত ছিল মানব জ্ঞানের প্রবেশদ্বার, আর প্রত্যেক শিক্ষার্থীদের উচিত জ্ঞান পিপাসু হওয়া। তার জন্য মোবাইল ফোনের আদর্শ মাধ্যম। আজ মোবাইল ফোন হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য সকল কাজের কাজই। অ্যালার্ম, বই খাতা, ঘড়ি, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ম্যাপ, ডিকশনারি সবকিছু সমষ্টি হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোন। উন্নত বিশ্বের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পারি তারা আমাদের চেয়ে অনেক বছর এগিয়ে। এর অন্যতম কারণ হলো তারা মোবাইল ফোন সহ অন্যান্য ডিভাইসগুলোকে আমাদের চেয়ে অনেক আগে গ্রহণ করতে পেরেছে। তাই আসুন মোবাইল ফোনকে ক্ষতির বস্তু না ভেবে ইতিবাচকভাবে গ্রহণ করি। মাননীয় মডারেটর, আপনার বুকে হাত দিয়ে বলুন তো আপনারা কে কে মোবাইল ফোন ছাড়া থাকতে পারবেন? অবাক করার বিষয় হলেও এটাই সত্য যে এখানে কেউই মোবাইল ফোন ছাড়া থাকতে পারবে না। এখান থেকে এটি স্পষ্ট প্রমাণিত হয় যে মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর নয়, বরং স্বল্প সংখ্যক অজ্ঞ
লোক এর ভুল ব্যবহারের মাধ্যমে এর নাম খারাপ করছে। আমার প্রতিপক্ষ বন্ধুরা বলে গেল মোবাইল ফোন কেন স্বাভাবিক সমস্যায় পরিণত হয়েছে, এটি সম্পূর্ণ হয়েছে তাদের অসচেতনতা। হ্যাঁ মাননীয় মডারেটর, অসচেতনতার কারণে আমার প্রতিপক্ষ বন্ধুদের মতে মোবাইল ফোন হয়ে দাঁড়িয়েছে সমস্যার মূল কারণ। মোবাইল ফোন ব্যবহারকারী তাদের অসচেতনতার কারণে আমাদের সমাজকে নষ্ট করছে। তাদের আমার প্রতিপক্ষ বন্ধুদের মতে মোবাইল ফোনে এর মূল কারণ, কিন্তু আমার মতে মোবাইল ফোন অনেক উপকার করে চলেছে আমাদের জন্য। এরপরেও যদি আমার প্রতিপক্ষ বন্ধুরা মোবাইল ফোনের অবদান স্বীকার না করে, তবে আমার প্রতিপক্ষ বন্ধুদের উদ্দেশ্যে বলতে হচ্ছে তারা জলে নামিবে, সাঁতারও কাটিবে, চুল ভেজাইবে না, দেখিবে শুনিবে সবই বুঝিবে, কিন্তু স্বীকার করিবে না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মারিয়া ইসলাম। আসলে পড়ন্ত বেলায় বিতর্ক অনুষ্ঠান জমেছিল, সব কিছুরই শুরু থাকে, শেষও আছে। আচ্ছা, আমরা সবাই বোধহয় জানি বিজ্ঞান আমাদের কি দিয়েছে? হ্যাঁ, আবেগ কেড়ে নিয়েছে, তাই না? আবেগ কেড়ে নিয়েছে, বেগ দিয়েছে, কিন্তু আবেগ কেড়ে নিয়েছে। যাই হোক, আজকের বিষয়টি আমি খুব হাসছিলাম, দেখেছি সবাই, যে ঢাকায় আমি যখন নাইমে ট্রেনিং করি তখনও আমাদের এই প্রতিযোগিতা ছিল, সেখানে বিষয়টি এটিই ছিল। এই জন্য আমি বেশ মজা পাচ্ছিলাম। গল্প নয়, সেখানে চ্যাম্পিয়ন আমরাও হয়েছিলাম বিপক্ষ দলে থেকে। তো কথা হচ্ছে প্রযুক্তি, মোবাইল হচ্ছে একটি প্রযুক্তি। আমাদের এই মেয়ে বলেছে যে দোষ তো আর যন্ত্রের নয়, দোষ হচ্ছে ব্যবহারকারী। এখন কথা হলো, তার মানে এই নয় যে আমি কাউকে ফেভার করছি, এটা কিন্তু নয়। আমার হাতে কিন্তু নাম্বার নাই, আমার স্যারেরা নাম্বার তারাই করছে। তবে আমি আশা করব যে নাম্বার যারা দিয়েছে খুব সুন্দরভাবে দেবে। আসলে মোবাইলের যে বহুল ব্যবহার এখানে দেখা যাচ্ছে যে সংস্কৃতির যুগে যদি আমরা প্রবেশ করি, তাহলে বর্তমান সময় কিন্তু আকাশ সংস্কৃতিতে বসবাস করছি আমরা। এই আকাশ সংস্কৃতিতে শুধুমাত্র পর্ণগুলো যে আছে সেটা নয়, অনেক শিক্ষণীয় বিষয় আছে। আমরা ধরে নিতে পারি যে এই মোবাইলটি একটি অ্যাকাউন্ট, আমার কাছে মোবাইল কিন্তু আমার একটি অ্যাকাউন্ট। বিশ্বাস হয় যে টাকা আমার পকেটে আছে, মোবাইল আছে মানে টাকা আছে, তাহলে এটা প্রয়োজন আছে, টাকার তো প্রয়োজন আছে। আচ্ছা, তারপরে মোবাইল একজন শিক্ষক, মোবাইল একটা শিক্ষক, তাহলে শিক্ষকের দরকার না হলে তো আমরা শিখতে পারবো না, তাই না? তাহলে মোবাইল এখানে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এই যে একটা অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্ট কিভাবে, সেটা আমরা ওই যে মোবাইলে ইনকাম করতে পারি না? তাহলে আমার অভাবগুলোকে আমি দূর করতে পারি। তো যাই হোক, ফলাফল এসে গেছে। আর বলছি যে ব্যবহারের উপরে নির্ভর করছে, মানসিকতার উপর নির্ভর করছে। আজকে দর্শকবৃন্দ, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এই মোবাইল সবাই বলছি মোবাইল খারাপ। আজকের বিতর্কে বোধহয় এটা হয়ে গেছে যে না, মোবাইল ব্যবহার করা যাবে, তবে এর ব্যবহারকারীকে সচেতন থাকতে হবে, সঠিক পদ্ধতিতে সেটা ব্যবহার করতে হবে, জায়গাও নির্ধারণ করতে হবে। শুধুমাত্র এই ব্রিজের সাইডে যে কালভার্টের ওপরে বসার জায়গা আছে, ওখানে বসে থেকে একেবারে আমি দিন নাই রাত নাই ঘুম নাই সময় কাটায় দিচ্ছি, এটা কিন্তু করলে চলবে না। আচ্ছা, রেজাল্ট চলে এসছে। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী আচ্ছা, ধন্যবাদ। আমার
কাছে রেজাল্ট এসে গেছে। 3 জন শিক্ষক আমার কাছে ফলাফল পৌঁছে দিয়েছে। 3 জন শিক্ষকের ফলাফলে আমরা সবাই বিজয়ী হয়েছি, কিন্তু আমরা সবাই বিজয়ী হয়েছি। কেউ মনে করবে না যে আমরা হেরে গেছি, এটা না। এটা হারতে হবে একজনকে, একটা পক্ষকে হারতে হবে, তাই হারা। আচ্ছা, আমি প্রথমেই কিন্তু একটু উল্টো করে রেজাল্ট ঘোষণা করছি যে শ্রেষ্ঠ বক্তা, প্রথমে আমি ঘোষণা করছি শ্রেষ্ঠ বক্তা যেই হোক তাকে সাপোর্ট দিবে তোমরা তালির মাধ্যমে। শ্রেষ্ঠ বক্তা বিপক্ষ দল থেকে বিপক্ষ দলের দলনেতা না, আচ্ছা নাম বললেই হবে। শ্রেষ্ঠ বক্তা তাহলে এটা পক্ষ দল, তাবিয়া মুস্তাহাসিম অনু। তাবিয়া মুস্তাহাসিম অনু শ্রেষ্ঠ বক্তা। বলার অপেক্ষা রাখে না, আজকের বিজয়ী দল পক্ষ দল। নাম্বারের ব্যবধান খুব সামান্য ব্যবধানে তারা একে অপরকে পরাজিত করেছে। ধন্যবাদ উভয় দলকে, উভয়ে করমর্দন করে। পক্ষ দল, আমি বলেছি অবশ্য বুঝতে পারেনি, পক্ষ দল বিজয়। আজকের অনুষ্ঠানে বিতর্কের বিজয়ী দল হচ্ছে পক্ষ দল। ধন্যবাদ সবাইকে সহযোগিতা দেওয়ার জন্য। তোমরা একে অপরে কি দেরি হচ্ছে কেন? করমর্দন করে নেমে যাবে। हाथ भी जल रहे तक में है।
সাইকেল চালানো শিখবে তাই আমি আজও সাইকেলে ঘুরে বেড়াই শুধু ছলনায় তোমার ছোঁয়া মেলে না তুমি কবিতাগুলো পড়বে তাই আমি আজও রাত জেগে ছন্দ সাজাই রাত শেষে শুধু ভোর ফিরে আসে না তুমি ছুঁড়ে ফেলে দেবে এই ভয়ে আমি সিগারেটও আজও লুকিয়ে শুধু এখন তো কেউ বারণার করে না তুমি এত সহজেই ভুলতে পারো অন্য কাউকে জড়িয়ে ধরো আমি কেন শুধু ভুলে যেতে পারি না আজ অবাক লাগে তোমায় দেখে আমার আজ তোমার অচেনা লাগে এত ভালো অভিনয় কেন জানি না তুমি চশমাটা খুলে রাখবে তাই আমি আজও ভুল করে পেছনে তাকাই শুধু কালোই চোখ দুটো দেখি না আমি আজও আনমনে হারিয়ে যাই তাই ভুল করে এই হাতটা বাড়াই শুধু তোমার কোমল ছোঁয়া মিলে না তুমি লিখবে আমায় এই ভেবে আমি আজও করি অপেক্ষা তবে অপেক্ষার শেষ কবে জানি না তুমি ভাবো না জামায় নিয়ে আমি স্মৃতিগুলোকেই জড়িয়ে শুধু নতুন করে স্বপ্ন দেখি না তুমি এত সহজেই ভুলতে পারো আমি কেন শুধু ভুলে যেতে পারি না অচেনা তুমি কিভাবে করো চেনাই মুখটাকে অবাক লাগে কি বিবেক তোমার তুমি ভাবো না জামায় নিয়ে আমি স্মৃতিগুলোকেই জড়িয়ে শুধু নতুন করে স্বপ্ন দেখি না আসলে একটা কথা মানে মিউজিক ছাড়া গান আর সুপারি ছাড়া পান দুইটাই একই ধন্যবাদ মেহেদীকে এত সুন্দর একটি গান পরিবেশনার জন্য। এবার আসবে ষষ্ঠ শ্রেণী থেকে হাবিবা খাতুন নৃত্য নিয়ে এবং প্রস্তুত থাকো ক্লাস 9-এর মারিয়া তাসনিম কবিতা আবৃত্তি। Thank you.
আবৃত্তি নিয়ে মারিয়া তাসনিম। তোরে ছাড়া আমার হালটা যে তাই, ভাবুক যা খুশি সবাই।